নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ডক্টর প্লাস। ডক্টর প্লাস একটাই কথা বলে, সুস্থ এবং সুন্দর জীবনের সাথী। সবসময় আপনার শরীর কিভাবে সুস্থ থাকবে তার জন্য বিভিন্ন রকম গাইডলাইন দেওয়া হয়। আজকের যে বিষয়টি, আমরা আমাদের সুস্থতা অসুস্থতা সেটা তো বুঝতে পারি, কিন্তু চিন্তার ভাঁজ তখনই পড়ে যখন কোনো বাচ্চা অসুস্থ হয়ে পড়ে এবং বাচ্চার মধ্যে কোনো অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি দেখতে পায়। তখন বাবা মায়েরা বিশেষ চিন্তিত। তখন ডক্টরের খোঁজ চলে যে তারা কোথায় দেখাবেন, কোথায় প্রপার একটা সলিউশন পাবেন। তো এই বিষয়ে আলোচনার জন্য পুরো বিষয়টা নিয়ে আজকের যে টপিকটা আমাদের রাখা হয়েছে, ADHD। এবং প্রত্যেকটা মানুষ যারা ওপারে রয়েছেন তাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। সরাসরি চলে যাব ডক্টরের কাছে। আমাদের সঙ্গে রয়েছেন চাইল্ড স্পেশালিস্ট ডক্টর সুমন্ত ভট্টাচার্য। স্বাগত আপনাকে। নমস্কার। হ্যাঁ, আপনি যেটা এক্ষুনি বললেন যে যেটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক এখন আজকে যেটা নিয়ে আলোচনা আমরা করছি, সো দ্যাট ইজ কল্ড ADHD। ADHD মানে হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। তো ADHD বলতে গেলে মানে জিনিসটা কি, এই জিনিসটা একটু খুলে বোঝাটা দরকার মা বাবাদের ক্ষেত্রে বিশেষ করে। কারণ এই সমস্যাটা আমি যদি আজ থেকে ধরুন অ্যারাউন্ড 20 to 30 ইয়ার্স ব্যাক চলে যাই, 30 বছর আগে চলে যাই, তখন কিন্তু এতটা এই সমস্যাটা ছিল না। এখন ইদানিং লাইক ডেভেলপড ওয়ার্ল্ড বলতে আমরা বুঝি UK, USA, অস্ট্রেলিয়া, হ্যাঁ আমাদের ইন্ডিয়া হচ্ছে স্টিল এখনো ডেভেলপিং ওয়ার্ল্ড। সো এই ডেভেলপিং ওয়ার্ল্ডে কিন্তু এই ডেভেলপড ওয়ার্ল্ডের বাচ্চাদের যে সমস্যা সেগুলো এখন ডেভেলপিং ওয়ার্ল্ডেও আস্তে আস্তে মানে তার ডানা প্রসারিত হচ্ছে এবং বিভিন্ন কমপ্লিকেশনস তৈরি হচ্ছে। তো এই জিনিসটা কি, ADHD জিনিসটা কি, সেটা খুব ইম্পর্টেন্ট জানা। ADHD বলতে গেলে তিনটে টার্ম আমি বলবো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা বোঝা দরকার। ফার্স্ট হচ্ছে ইনঅ্যাটেন্টিভনেস। ইনঅ্যাটেন্টিভনেস মানে নামটা থেকেই বুঝতে পারছেন অ্যাটেনশন নেই। মানে বাচ্চা ধরুন আপনার বাচ্চা ধরুন পড়তে বসছে বা কোনো একটা কাজে ব্যস্ত, খেলছে কোনো একটা অবজেক্ট নিয়ে, হঠাৎ করে সেই অবজেক্টে খেলতে খেলতে 2-3 মিনিট সেটা নিয়ে বসলো, হঠাৎ করে আরেকটা জায়গায় চলে গেল, হঠাৎ করে আরেকটা বা ধরুন আপনি কোনো আপনার বাচ্চাকে কিছু কমান্ড দিচ্ছেন যে বাবু যা তো ওইখান থেকে ওই মোবাইলটা নিয়ে আয়, বাবু যা তো ওখান থেকে ওটা আমাকে দিয়ে যা, কিন্তু ওটাতে কোনো কর্ণপাত করছে না, ওর মাথায় সবসময় অন্য কিছু চিন্তা ঘুরছে। সো দিস ইজ কল্ড অ্যাটেনশন নয়, মানে ইনঅ্যাটেন্টিভনেস। সে অ্যাটেনশন দিচ্ছে না আপনাকে, আপনি যেটা বলতে চাইছেন ওকে, বা আপনি ছাড়া অন্য পারিপার্শ্বিক যাদের সঙ্গে ওর ওঠা বসা বা যাদের সঙ্গে ওর ইন্টারাকশন হচ্ছে সেখানেও অ্যাটেনশন দিচ্ছে না। সো দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কল্ড ইম্পালসিভনেস। ইম্পালসিভনেস মানে কি? ইম্পালস বলতেই আমরা বুঝি যে হঠকারিতা, মানে হঠাৎ করে উইদাউট থিঙ্কিং এনি কনসিকুয়েন্সেস বাচ্চা একটা কাজ করে দিল। ধরুন অ্যাজ ফর এক্সাম্পল, ধরুন একটা বাচ্চার বয়স 4 থেকে 5 বছর, আমরা তাকে এক্সপেক্ট করতে পারি যে তার সেইটুকু বুদ্ধি আছে যে একটা উঁচু জায়গা থেকে যদি আমি লাফ দিই তাহলে আমার হাত পায়ে ব্যথা পেতে পারি আমি। সেটা একদম ছোট বাচ্চার ক্ষেত্রে আমি বলছি না, ধরুন যার সেই মেন্টাল ম্যাচুরিটি আছে, কিন্তু যার ক্ষেত্রে এই ইম্পালসিভনেস থাকবে সে ওইসব দিকপাত ভাববে না, হঠাৎ করে ঝাপ করে ঝাঁপিয়ে পড়লো, হঠাৎ করে চেয়ার থেকে লাফিয়ে দিল টেবিল থেকে লাফিয়ে নিচে পড়ে গেল, তার ব্যথা লাগতে পারে বা এটার কনসিকুয়েন্সেস কি হতে পারে সেটা নিয়ে ভাবার তার কোনো প্রয়োজন নেই। সো দিস ইজ কল্ড সেকেন্ড পয়েন্ট, ইম্পালসিভনেস। থার্ড যেটা হচ্ছে, যেটা খুব ইম্পর্টেন্ট, হাইপার অ্যাক্টিভিটি। হাইপার অ্যাক্টিভিটি মানে যে নো সিটিং হ্যাবিট, এক জায়গায় বসা নয়, কোনো কথা শোনা নয়, এক জায়গায় চুপচাপ বসে অনেকক্ষণ একটা ফ্যামিলি গেট টুগেদার বা ফ্যামিলি গ্যাদারিংস এর মধ্যে অনেকক্ষণ টাইম স্পেন্ড করা, অন্য বাচ্চাদের সঙ্গে বসে খেলা, সেই জিনিসটা নয়, সবসময় এখান থেকে ওখান থেকে এখান। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট, ADHD আমরা তাকেই বলবো দ্যাট ডিপেন্ডস আপন 2 আদার ক্রাইটেরিয়া। একটা হচ্ছে টাইম, আর 2 নম্বর হচ্ছে যে এই 3টে পয়েন্ট। টাইম কি বললাম, হ্যাঁ, আরেকটা হচ্ছে অকেশনস মানে ADHD তখনই বলবো ইফ দিস কাইন্ড অফ সিমটমস উইল পারসিস্ট ইন মোর দ্যান 2 অকেশন। মানে ধরুন বাচ্চাটি স্কুলেও এটা করছে, আপনি বাচ্চাকে নিয়ে যখন শপিং মলে যাচ্ছেন তখনও এরকম করছে, আপনি বাচ্চাকে নিয়ে যখন বাড়িতে আছেন তখনও এরকম করছে, মানে মোর দ্যান 2টো জায়গা, মানে যে কোনো 2টো জায়গার বেশি জায়গায় যদি এরকম একই ক্রাইটেরিয়া, এরকম একই ফিচার্স দেখায়, দ্যাট ইজ সিগনিফিকেন্ট। 2 নম্বর, এটা যদি ক্রমাগত 6 মাস ধরে চলতে থাকে, মোর দ্যান 6 মান্থস টাইম স্প্যান,
তখন সেটাকে আমরা বলবো এডিএইচডি। তো এই হলো পুরো বিষয়টা যেটা এডিএইচডি সম্পর্কে বলা হয়। এবার খুব স্বাভাবিকভাবে মনে হয় যে একটি বাচ্চা দুষ্টুমি করবে, এটা খুব স্বাভাবিক। ছোটবেলা থেকে সে হতে পারে, তারা তো মেজারমেন্ট থাকে না, সাপোজ তাকে যেটা না করতে বলা হয় বেশিরভাগ সময় তারা সেটাই করে। এবং নর্মালি তারা খুব স্বাভাবিকভাবে একটা কিছু বলা হলো, দেখা যায় তার অপোজিট কিছু করবে, মোট কথা সেটাকে অ্যাভয়েড করতেই হবে তার, এরকম একটা ইন্টেন্সিটি থাকে তার মধ্যে। এছাড়াও যে তারা নানা রকম দুষ্টুমি করতে থাকে, বাবা মা বিরক্ত হচ্ছেন কন্টিনিউ, এটা সবসময় যে একটা এমন একটা কজ যে এই রোগ হয়েছে এমন নাও হতে পারে তার। আমরা কোনটাকে দুষ্টুমি আলাদা করে চিনবো এবং কোনটাকে বুঝবো যে না এটা কিন্তু একটু আলাদা যেন বিহেভিয়ার, সেটা আমরা একদম খুব ভালো প্রশ্ন এটা, এবং এটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা আমি আমার মা বাবাদেরও সবসময় মানে আমার প্যারেন্টসদেরও সবসময় বলি যে বাচ্চারা আমার কাছে আসেন যে এই ডিফারেন্স করাটা খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক ক্ষেত্রেই এই জিনিসগুলো নিয়ে আজকাল নেটে প্রচুর ঘাটাঘাটি বা পড়াশোনা করতে করতে মা বাবারা ভেবে নেন সবই যেন অ্যাবনর্মাল, সেটা কিন্তু নয়। আপনি যখন আপনার বাচ্চার এখন যদি বয়স ধরুন 2-3 বছর, আপনিও তো একসময় ওই এজে ছিলেন, আপনিও প্রচুর এর থেকে বেশি হয়তো দুষ্টুমি করেছেন। কিন্তু এখন এটা নিয়ে আমরা কেন এত বেশি চিন্তিত? কারণ এই যে টার্মগুলো মানে এইগুলো আগে ডায়াগনোসিস হতো না। এডিএইচডি বলে যে জিনিসটা হয় সেই জিনিসটা আমরা আগে, আজ থেকে ধরুন 30 বছর আগে এই জিনিসটা আমরা জানতাম না। এবং এক্ষেত্রে আরেকটা খুব ইম্পর্টেন্ট আমি মেনশন করতে চাই, এখন আমাদের পারিপার্শ্বিকেই এরকম অনেক অ্যাডাল্ট পার্সন আছেন যার বয়স ধরুন 30 বছর 40 বছর হয়ে গেছে, কিন্তু তাদের ক্ষেত্রেও হয়তো সেই প্রবলেমটাই ছিল, হ্যাঁ, কিন্তু সেটা আনডিটেক্টেড থেকে গেছে। হ্যাঁ, দেখবেন এখনো অনেক লোকের সঙ্গে কথা বললে সেই সুদনেসটা আপনি পাবেন না, দেখবেন হঠাৎ করে অতচকিত ভাবে রেগে গেল, যেটা আপনার মনে হচ্ছে এই পরিস্থিতিতে এরকম রাগা উচিত নয়, সেটা তো নর্মাল নয়। তার মানে সেই বাচ্চাটি, সে তার যদি চাইল্ডহুডে আমি তাকে সেই সময় এই পরিস্থিতি থাকতো বা এই নিয়ে রিসার্চ চলতো, তাহলে হয়তো তার ক্ষেত্রেও এটা পাওয়া যেত। এটা হলো একটা ইম্পর্টেন্ট, তখন আলাদা করে ডিটেক্ট হয়নি। কিন্তু আমাদের পারিপার্শ্বিকও দেখবেন অনেকের মধ্যে এরকম বিহেভিয়ার দেখবেন, বড় যারা হয়ে গেছে ধরুন 40 বছর বয়স, কিন্তু তারও কিছু অ্যাক্টিভিটিস মনে হবে যেন নর্মাল নয়। এখানে এই জিনিসটা তো করা উচিত নয়, এখানে তো এত উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই, এখানে তো এরম রেসপন্স দেখানোর কোনো কারণ নেই। যাই হোক, এটা একটা প্রসঙ্গ। 2 নম্বর প্রসঙ্গ হচ্ছে যেটা এইবার আপনি বুঝবেন কি করে যেটা নর্মাল ট্যান্ট্রাম, যেটাকে আমরা বলি টেম্পার ট্যান্ট্রাম, আর অথবা এডিএইচডি। এই ডিফারেন্স করাটা হচ্ছে একটু ডিফিকাল্ট, কিন্তু স্টিল এটা যেটা বলার সেটা হচ্ছে যখন এই যেটা আমি বললাম দুটো ক্রাইটেরিয়া খুব ইম্পর্টেন্ট, প্লাস এই 3টে পয়েন্ট যদি শুধু দুষ্টুমি করে, আদারওয়াইজ দ্য বেবি ইজ ভেরি মাচ অ্যাটেন্টিভ, যখনই বলছেন খুব ইন্টেলিজেন্ট, সবকিছু করছে ঠিকঠাক অ্যাটেনশন দিচ্ছে ভালো, আপনি কোনো কমান্ড ফলো করলেন সেটাও করলো, তার মাঝে এই দুষ্টুমিটা করছে। আর যারা এডিএইচডি তারা কন্টিনিউয়াস দুষ্টুমি করেই যাবে, মানে দে হ্যাভ নো অ্যাটেনশন অ্যাট অল। হ্যাঁ, কিন্তু দেখবেন অনেক বাচ্চা আছে ধরুন দুষ্টুমি করছে, এখান থেকে লাফাচ্ছে, ওখানে খেলছে, এখানে করছে, হঠাৎ করে আপনি বাড়িতে গিয়ে কাজ শেষ করে আপনি ঘরের দরজাটা খুলে যখন বাবা হিসেবে আপনি ঘরে ঢুকে যখন ডাক দেবেন, আয় বাবা আয় আমার কাছে আয়, ও ঠিক আপনার দিকে তাকিয়ে চলে আসবে ছুটে, আপনাকে একটা হামি খেলো বা আপনার সঙ্গে একটা সুন্দর একটা ইন্টারাকশন হলো। সো দিস ইজ নট এডিএইচডি। হ্যাঁ, এটা হচ্ছে সত্যি দুষ্টুমি। হ্যাঁ, এটা হচ্ছে দুষ্টুমি, ওই সময় ওকে এনগেজ রেখেছে, এবার আপনি এলেন তা আপনার সঙ্গে বেশ সুন্দর, বেশ মানে কমিউনিকেট করছে। কিন্তু যারা এডিএইচডি তারা কিন্তু কমিউনিকেট করবে না, আপনাকে পাত্তাই দেবে না, ও নিজের মতোই খেলছে, নিজের মতোই টাইম স্পেন্ড করে যাচ্ছে। এক্ষেত্রে আরেকটা খুব ইম্পর্টেন্ট টার্ম যেটা নিয়ে আজকাল আমরা খুব বেশি চিন্তিত, দ্যাট ইজ কল স্পেকট্রাম ডিসঅর্ডার, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। এবং এটা অনেক ক্ষেত্রেই এই এডিএইচডির সঙ্গে একই সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকে, এমনভাবে থাকে যে এটা বোঝা যায় না। এবং এক্ষেত্রেও কিন্তু এইগুলো খুব ইম্পর্টেন্ট, এই যে আই কন্ট্যাক্ট, নাম ধরে ডাকলে হট করে তাকানো, দেন কমান্ড ফলো করা, দেন অন্য এই যে এডিএইচডি বাচ্চারা কি হয়, দুরন্তও হবে, প্রচন্ড দুরন্ত হবে। আমি নর্মাল দুষ্টুমি আর এডিএইচডি বলছি। নর্মাল দুষ্টুমিতে আপনি ধরুন প্রত্যেকটা বাচ্চার একটা ডেইলি রুটিন আছে। হ্যাঁ, ধরুন সকাল থেকে ওঠে, সে স্কুলে কখন যাবে, সে কখন ব্রেকফাস্ট করবে, কখন লাঞ্চ করবে, এগুলো মা বাবারা একটা প্রোগ্রাম করে রাখে। এডিএইচডির ক্ষেত্রে কি হয় না, ওরা খুব চেঞ্জ করতে চায়, কিন্তু নর্মাল দুষ্টুমি হলে তারা কিন্তু এই প্রোগ্রামটাই নিজেকে মানিয়ে নেবে। এডিএইচডির বাচ্চারা ভালোবাসে না, ধরুন কথার কথা কালকে রাত দুপুর 1টার সময় লাঞ্চ করেছে, আজকে তার হঠাৎ বাই চাপলো যে সকাল 11টার সময় সে ভাত খাবো, হঠাৎ করে তার মনে হলো যে এই সময় আমি লাঞ্চ করবো, আমি লাঞ্চ করবো না, 2-1 দিন তো হতেই পারে, 2-1 দিন হতে পারে, কিন্তু এটা যদি কনসিস্টেন্টলি যদি 6 মাসের উপর চলে তাহলে কিন্তু দ্যাট ইজ সিগনিফিকেন্ট। তো এই মোটামুটি দুটোর মধ্যে ডিফারেন্স। তাও যদি কোনো রকম কনফিউশন থাকে যে হ্যাঁ অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট
যে আই কন্ট্যাক্ট গন্ডগোল হচ্ছে, কমিউনিকেশন, নর্মাল কমিউনিকেশন, অন্য বাচ্চাদের সঙ্গে মেলামেশা গন্ডগোল হচ্ছে, প্লাস বাচ্চা এতটা হাইপার অ্যাক্টিভ, তখন ডেফিনেটলি আপনার নিয়ারেস্ট পেডিয়াট্রিশিয়ান বা চাইল্ড স্পেশালিস্টের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমার তো নাম্বার দেওয়াই আছে, আমার সঙ্গেও জানাতে পারেন, আমাদের ডেভেলপমেন্টাল ক্লিনিক আছে। একদম ডক্টর প্লাসে রয়েছেন ডক্টর, সপ্তাহে 2 দিন পেয়ে যাবেন, বৃহস্পতিবার এবং শনিবার ইভিনিং এ। কোন সময় কিভাবে আসবেন, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার টোটাল প্রসিডিওর কিন্তু আপনি পেয়ে যাবেন টিভি স্ক্রিনে যেটা নাম্বার যাচ্ছে ওই নাম্বারে ফোন করলে টোটাল গাইডলাইন আপনাকে দেওয়া হবে। ডক্টর রয়েছেন বিরাটি মিনি বাস স্ট্যান্ড ঠিক অপোজিটে ডক্টর প্লাস। বৃহস্পতিবার এবং শনিবার 2 দিন তিনি থাকছেন। তো এই যে তার মানে দেখা যাচ্ছে যে একটা স্বাভাবিক বেবি যে প্রচন্ড দুষ্টু, কিন্তু সে কি করছে, তার বাবা মা যাই বলুক বা অন্য কেউ যা কিছু ইনস্ট্রাকশন দিক সে সেটাকে ফলো করছে। আর যাদের রয়েছে এই একদম তাদের দেখা যাচ্ছে যে প্রবলেম রয়েছে এটাই যে তারা কিন্তু সেই ইনস্ট্রাকশনকে ফলো করছে না বা তারা অ্যাটেন্টিভ একেবারেই নয়। তো বাবা মায়েদের ভয়ের একটা কারণ খুব তৈরি হয়ে যায় বাচ্চাদেরকে নিয়ে, ভীষণভাবে প্যানিক কাজ করে। প্যানিক হওয়ার কোনো কারণ নেই, তার জন্য রয়েছে আপনার ডক্টরসের গাইডলাইন। এরপর দেখা যাচ্ছে যে বাবা মায়েরা খুব স্বভাবতভাবেই চাইবেন বাচ্চা একটা খুব ভালো রেজাল্ট করুক, সবাই চায় আমার বাচ্চা যেন ফার্স্ট হয়, তাকে সব রকম গাইডলাইন দেওয়া হয়। কিছু কিছু বাচ্চা দেখা যাচ্ছে যে খুব সহজে সেটাকে অ্যাকসেপ্ট করতে পারছে, নিতে পারছে, তাকে যেভাবে পড়ানো হচ্ছে, যেভাবে শেখানো হচ্ছে। আবার কিছু বাচ্চা কিন্তু অপোজিট, হয়তো তার ক্যাপাসিটি অতটা নেই, সে নিতে পারছে না। তো এক্ষেত্রে বলতে চাইবো যারা এই বাচ্চা যে ADHD যা রয়েছে তাদের কি এরকম স্কুলের ক্ষেত্রে স্কুলের যে মার্কশিট আছে তাতে কোনো ফারাক দেখা যাবে, বা তার যে স্কুলের যে নর্মালি যে বিহেভিয়ার অন্যান্য বাচ্চাদের মতো কতটা ফারাক দেখা যায়, কি থাকে সেটা? এরকম আমার প্রচুর বাচ্চারা আছে যাদের মা বাবাদের একটি কমপ্লেন নিয়ে আমার কাছে প্রথম দিনই আসেন তারা, যে ডাক্তারবাবু লাস্ট 6 মাস ধরে মনে হচ্ছে যত পরীক্ষা দিচ্ছে ততই পরীক্ষায় যেন ডিটোরিয়েশন, আগের বার পেয়েছিল যা তার থেকে আরো 10 নম্বর কম, তারপরের মাসে আরো 10 নম্বর কম। তা কমতে কমতে এমন একটা সিচুয়েশনে এসছে যে এখন আমাদের মুখ দেখানোর মতো জায়গা নেই, মানে লোককে যদি নাম্বার জিজ্ঞেস করে সেটা মানে উই আর নট এবল টু এক্সপ্রেস দেম অলসো। এবং এরকম কমপ্লেনও প্রচুরবার এসছে যে ডাক্তারবাবু প্রায় এতদিন অব্দি 3খানা স্কুল চেঞ্জ হয়ে গেল, স্কুল থেকে এত কমপ্লেন, হ্যাঁ এই স্কুলে যাচ্ছি এখানকার টিচাররা কমপ্লেন করছে যে আপনার বাচ্চা তো এত দুরন্ত আমরা সামলাতে পারছি না, আবার অন্য একটা স্কুলে গেলাম সেখানেও একই কমপ্লেন। সো এই দুটো কমপ্লেন আমাকে ভীষণ ফেস করতে হয়। সো এক্ষেত্রে আমি একটা কথা খুব ইম্পর্টেন্ট বলবো, যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পেরেন্টিং। এটা কিন্তু নর্মাল বাচ্চাদের ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট, সবার বাচ্চাদের ক্ষেত্রে। আমরাও যে বড় হয়ে এসেছি, মা বাবাকে এখানে কিন্তু মা বাবার একটা বিরাট রোল আছে। আজকে যতই বলুন বিহেভিয়ারাল প্রবলেম, ADHD, স্পেকট্রাম ডিসঅর্ডার, ODD, সেন্সরি ইন্টিগ্রেশন ডিসঅর্ডার যাই হয়ে থাকুক, এখানে পেরেন্টিং এর একটা গন্ডগোল থাকার জন্যই কিন্তু মোস্ট অফ দ্য কেসে এই সমস্যাটা হয়। কেন এবার বলছি এই প্রসঙ্গটা, ওই বললাম আমরা এখন এগিয়ে চলেছি, আমরা এখন ওই UK US এর দিকে এগিয়ে চলেছি। সেই জন্য কি হয়েছে, আমাদের প্রতিনিয়তই যে জীবন যে আমাদের চলছে সেটাকে বাহন করার জন্য আমাদের যে এক্সপেন্স দরকার সেটা আর একজনের পক্ষে সম্ভব হচ্ছে না। সেই জন্য আমরা সবাই এখন কাজের মধ্যে ব্যস্ত, সে বাবাই ছেলেই হোক মেয়েই হোক উভয়ই এখন, এবং নট অনলি ফর দ্য ইনকাম বাট অলসো ফর দ্য নিজের একটা অ্যাসপিরেশন। এই যে আমরা এতদিন ধরে পড়াশোনা করেছি, একটা মেয়ে পড়াশোনা করেছি, একটা ছেলে পড়াশোনা করেছি, তার তো একটা এক্সপ্রেশন হবে। তো সেইটা আগেকালের দিনে এতটা ছিল না। সেই জন্য কি হতো বাড়িতে, এবং আগেকালের দিনে আরো একটা সমস্যা হতো না, যেটা হচ্ছে যৌথ পরিবার, এখন সব একান্নবর্তী মানে নিউক্লিয়ার ফ্যামিলি। তাতে কি হচ্ছে, এই বাচ্চাটি আর সময় পাচ্ছে না, তাতে কিন্তু একটা পেরেন্টিং এর জন্য কিন্তু এই প্রবলেমস গুলো মানে একটা প্রবলেম ভীষণভাবে এফেক্টেড হচ্ছে, সেটা আমরা দেখছি। তো এক্ষেত্রে করণীয় যেটা, নিজেদের একটু চেঞ্জ করা। আমি বলছি না কখনোই যে পুরোপুরি আপনাদের নিজেদের অ্যাসপিরেশনটাকে পুরোপুরি জলাঞ্জলি দিয়ে দেওয়া উচিত, কখনোই উচিত নয়। আপনি এত পরিশ্রম করে পড়াশোনা করেছেন, এত পরিশ্রম করে এত একটা সমাজের একটা বড় জায়গায় গেছেন, আপনাকে তো করতেই হবে। কিন্তু সবকিছুর মধ্যে না একটা ডিসিপ্লিন, দেখবেন একটা টাইম হিসাব করে সারাদিনে আমরা না প্রচুর সময় আননেসেসারি নষ্ট করি। টাইম শুড বি টেকেন নট অ্যাজ এ স্পেন্ডিং, টাইম শুড বি টেকেন অ্যাজ এ ইনভেস্টমেন্ট। প্রত্যেকটা টাইমে, এই যে আজকে যে টাইমটায় আমরা বসে আছি সেটা কিন্তু কালকে আর ফিরবে না। সেই জন্য টাইমটাকে সবসময় ইনভেস্টমেন্ট হিসেবে ধরবেন, কখনো স্পেন্ড, কখনো বলবেন না আমরা টাইম স্পেন্ড, উই আর স্পেন্ডিং এ গুড টাইম, উই আর ইনভেস্টিং এ গুড টাইম। মানে এই সময়টা আমি কি করব সেইটা ডিসিপ্লিন রইতে আপনাকে চলতে হবে। যে এই সময়টায় আপনি দেখবেন, নিজে হিসাব করে দেখবেন, একদিন রাত্রিবেলা শুয়ে শুয়ে দেখবেন তো মা বাবারা আপনারা যে বাচ্চাকে যে সময়টা আপনারা বলেন না দিতে পারছি না কাজের জন্য এত পরিশ্রম, আপনারা নিজে দেখবেন প্রচুর সময় বেরিয়ে যায়, কিন্তু আপনারা সেটা
হয়তো কোনো কারণে মনের অগোচর থেকে সেই সময়টা হয়তো আপনি অন্য কোনো কাজে মানে আপনারও তো একটা লেজার চাই না, মানে ওই সময় আপনি হয়তো মোবাইল নিয়ে বসে আছেন বা আপনার নিজের কাজগুলো বাড়িতে এসে করছেন, সেই সময় থেকে আপনাকে টাইম বার করতেই হবে, এর বাইরে কোনো উপায় নেই। মানে দ্যার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল। যেরকম একটা রুল আমরা জানি যে পড়াশোনা করলেই সে ভালো স্টুডেন্ট হয় বা পড়াশোনা করলেই সে ভালো নাম্বার পায়, এর কোনো আর সেকেন্ড অপশন নেই, মানে কোনো শর্ট ওয়ে বাইপাস নেই, সেরকম এটারও কোনো বাইপাস নেই। মা বাবা যদি ঠিক থাকে, মা বাবা যদি ডিসিপ্লিন হয়, আমি এক্সপেক্ট একদম করছি না যে আজ থেকে 50 বছর আগের মা বাবাদের মতো আমাদেরও হয়ে যেতে হবে, কিন্তু এখন যেটা চলছে সেটার থেকে একটু বেটার হন, দেখবেন এই সমস্যাগুলো অনেকটাই ট্যাকেল করা যাবে। এক্ষেত্রে স্কুলের যেটা খুব ইম্পর্টেন্ট, ডেফিনেটলি স্কুল অ্যাফেক্টেড হয়, এডিএইচডি যারা বাচ্চারা তাদের স্কুল পারফরমেন্স আস্তে আস্তে ডিটোরিয়েট করে। সেই জন্য এরকম যদি কোনো সিমটম দেখেন বাচ্চার মধ্যে যে আগের মাসে যা ছিল বা 6 মাস আগে যা রেজাল্ট ছিল এখন আস্তে আস্তে ডিটোরিয়েট করছে, অ্যালং উইথ দ্যাট সিমটমস যেগুলো এতক্ষণ আমরা আলোচনা করলাম, ডেফিনেটলি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, সেটা দরকার ট্রিটমেন্ট। তার মানে এখানে একটা সাইকোলজিক্যাল এফেক্টও দেখা যাচ্ছে যে একটি বাচ্চার একটা ডিজায়ার রয়েছে, তার প্যারেন্টস তাদের সময় দিক, কিন্তু সেখানে সে অ্যাটেনশনটা পাচ্ছে না, সময়টা পাচ্ছে না। এবং আপনি যেটা বললেন যে ভীষণ ইম্পর্টেন্ট, আগে যে একটা যৌথ পরিবার প্রত্যেকে একটা বাচ্চাকে নিয়ে যেভাবে এনগেজ থাকতো, বাচ্চাটাও সেই রসদটা কিন্তু কোথাও না কোথাও পেয়ে যেত। আমার বড় হওয়া মানে এরকম অনেক হয়েছে, আমার কাকু জেঠু এরাই আমাকে টাইম নিয়ে কাটিয়ে দিয়েছে, কিন্তু এখন আমার বাচ্চারা পায় না সেটা। আমাকেই এই যে আমি এখন এখানে ধরুন আজকে প্রোগ্রাম করছি, কালকে চেম্বারে যাচ্ছি, পরশুদিন এই হসপিটালে যাচ্ছি, হ্যাঁ, কিন্তু ওই সময়টা কিন্তু আমি ওকে দিতে পারছি না। কিন্তু এটা করতে হবে নিজেদের। এই যে আমার কাজ হচ্ছে, আমার রুটিনের মধ্যে কাজ হচ্ছে রাত 10টা বা 11টা যতই হোক আমি ওকে ঘুম পাড়াবো, আমি ওকে খাওয়াবো, আমি ওর সঙ্গে টাইম স্পেন্ড করবোই, তার আগে আমি ওকে শুতে দেবো না, ও শোবে না আমিও শোবো না। এই কোয়ালিটি টাইমটা আপনাকে মেনটেন করতে হবে। মানে আপনি যদি নেগলেক্ট করেন এই জায়গাটা না, তাহলেই এই জায়গাটা থেকে মিস হয়ে যাবে জিনিসটা। এইগুলো একটুখানি করুন, আমার মনে হয় এভরিথিং উইল বি ফাইন। আজকের সময় দাঁড়িয়ে কিন্তু কাউন্সিলিং খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তো এই ক্ষেত্রে বাচ্চাদের কোনো কাউন্সিলিং এর ব্যবস্থা? হ্যাঁ, একদম। প্রথমত যেটা করণীয়, এডিএইচডি বাচ্চারা যদি সেক্ষেত্রে সিমটম দেখে মনে হয় যে এদের ক্ষেত্রে হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার থাকার সম্ভাবনা আছে, আমরা একটা ফর্মালি অ্যাসেসমেন্ট করি, একটা ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট হয়। ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্টে আমাদের 4টে ডোমেন দেখতে হয়: গ্রস মোটর, ফাইন মোটর, সোশ্যাল ইন্টারাকশন এবং স্পিচ। এইগুলো এফেক্টেড হচ্ছে কিনা, এবং একটা স্কোরিং হয়। যেরকম বাচ্চারা ধরুন পরীক্ষায় নাম্বার পায়, 100তে কেউ 90 পেলো, তার মানে আমরা বুঝলাম এ ভালো স্টুডেন্ট। 100তে যে 40 পেলো আমরা বুঝলাম এ ফেল করলো। সেরকম এখানেও একটা স্কোরিং সিস্টেম হয়। স্কোরিং থেকে আমরা বুঝতে পারি whether that is a mild ADHD, whether that is a moderate or severe ADHD। সেই মতো আমাদের তখন ট্রিটমেন্ট প্ল্যান হয়। দিস ইজ দ্য থিং। ওকে, আর আরেকটা ব্যাপার যে তার মানে এখানে ফ্যামিলিও তো একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, প্যারালালি একটা কাউন্সিলিং এর ব্যবস্থা তো রয়েছে। সব থেকে বোধহয় আজকের সময় দাঁড়িয়ে যেভাবে ফার্স্ট লাইফ লিড করছে প্রত্যেকটি মানুষ, সেটা অনেক বেশি এফেক্ট ফেলছে একটা বাচ্চার উপরে। তো এক্ষেত্রে আমি বলতে চাইবো যে এটা তো রয়েছে, খাদ্য অভ্যাসের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? একদম, এটা খুব ইম্পর্টেন্ট। এটা নিয়ে অনেকের মধ্যে অনেক রকম কনফিউশন আছে, কিন্তু এটা নিয়ে কনফিউশন রাখার কোনো ব্যাপারই নেই। ডায়েটের সঙ্গে আমাদের শরীরের বায়ো কেমিক্যালস, এই যে আমাদের শরীরের মধ্যে এই যে আমরা যে খাচ্ছি, হ্যাঁ, এই যে মেটাবলিজম হচ্ছে শরীরের মধ্যে বা পাচিত হচ্ছে, সেগুলোর একটা বিরাট রোল আছে আমাদের অ্যাক্টিভিটিতে, আমাদের ব্রেন ডেভেলপমেন্টে, আমাদের অল ওভার বিহেভিয়ারাল চেঞ্জেসে। তো খাদ্যের সঙ্গে একটা বিরাট সম্পর্ক। জেনারেলি এডিএইচডির ক্ষেত্রে আমরা এবং তাদের ক্ষেত্রে বেশি দেখা যায় প্রাদুর্ভাব, যে বাচ্চাদের ক্ষেত্রে এডিএইচডি হয় আমরা হিস্ট্রি নিয়ে দেখেছি যে বাচ্চারা দেখবেন প্রচুর বেশি প্যাকেট ফুডস ফলো করে, হ্যাঁ, চিপস খাচ্ছে, চকলেটস খাচ্ছে, হ্যাঁ, প্রচুর বাইরের খাবার বেশি প্রেফার করছে, ফাস্ট ফুড, জাঙ্ক ফুডস খাচ্ছে, তাদের ক্ষেত্রে এডিএইচডি হওয়ার প্রবণতা অনেক বেশি। নেক্সট হচ্ছে যারা খুব বেশি মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে, হ্যাঁ, সুইট, হ্যাঁ, সুইট কেন? কারণ সুইট হ্যাভ এ বেসিক্যালি ট্রিগারিং এফেক্ট। আমাদের দেখবেন আমাদের দেখবেন ঘুম পায়, আমরা তখন চকলেটস খাই, হ্যাঁ, ক্যাফিন খাই। সো দিস আর দ্য স্টিমুলেন্টস, নিউরো স্টিমুলেন্ট, আমাদের এখানকার স্টিমুলেশন দেয়। এবার যে বাচ্চাটা এডিএইচডি হওয়ার একটা সম্ভাবনা আছে, এই খাবারগুলো দিলে তার তো আরো স্টিমুলেশন হবে, আরো তাকে ইরিটেট করবে সেটা। তো সেই জন্য দেখা গেছে এই খাবারগুলো বেশি যাদের ক্ষেত্রে এডিএইচডি আছে তাদের ক্ষেত্রে একদম বন্ধ করে দিতে হয়। এবং আমরা একটা ডায়েট বলি এদের ক্ষেত্রে, দ্যাট ইজ কল্ড GFCF-SF ডায়েট। সেটাকে কি বলা হয়? সেটা মানে গ্লুটেন ফ্রি ডায়েট, কেজিন ফ্রি ডায়েট এবং সয়া ফ্রি ডায়েট। গ্লুটেন মানে হচ্ছে আটা ময়দার জিনিস কম দাও, কেজিন মানে হচ্ছে মিল্ক প্রোডাক্টস কম দাও, আর সয়া ফ্রি মানে হচ্ছে সয়াবিন জাতীয় খাবার কম দাও। অ্যালং উইথ দ্যাট যেগুলো আমি বললাম চকলেট এবং মিষ্টি জাতীয়, এই জিনিসগুলো যদি কন্ট্রোল করতে পারেন, এবং আমি যে খাবারগুলো এখন বললাম নট অনলি ফর দ্য এডিএইচডি, এগুলো আমাদের অল ওভার হেলথের জন্য ভালো। দেখবেন এখন তো প্রচুর জায়গায় বলে এই যে আমাদের ভবিষ্যতে 40 বছর 45 বছরই এখন ইয়াং জেনারেশন, তাদের ডায়াবেটিস হয়ে যাচ্ছে, কারোর হাইপার টেনশন হচ্ছে। সো এগুলো কিন্তু খাদ্যাভ্যাসের উপর ডিপেন্ড করে। ইফ ইউ আর গোয়িং উইথ এ রাইস বেসড ডায়েট, ইফ ইউ আর গোয়িং উইথ এ হোম বেসড ডায়েট, বাইরের খাবার কম, তাহলে এমনি অল ওভারই আপনি ভালো থাকবেন, নট অনলি ফর দ্য এডিএইচডি।
ফ্যামিলি রোলটা এখানে ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট প্লে করে, যে বাচ্চাকে কি খেতে দিচ্ছে, তার লাইফস্টাইল কিরকম ভাবে তারা ছোটবেলা থেকে গড়ে তুলছে, একদম এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে আপনি কি বলবেন, কিভাবে তার প্যারেন্টস এর গাইড করা উচিত একটি বাচ্চাকে? একদম পেরেন্টসের গাইড করা উচিত, যেটা আমি এক্ষুনি একটু আগেও কিছুক্ষণ বললাম যে পেরেন্টসের একটা বিরাট রোল আছে এখানে। তো ফার্স্ট যেটা খুব ইম্পর্টেন্ট, কোয়ালিটি টাইম দেওয়া। কোয়ান্টিটি ইজ নট দ্য ইম্পর্টেন্ট থিং, কারণ আজকালকার দিনে কোয়ান্টিটিটা আমরা খুব একটা বেশি দিতেও পারি না, কিন্তু কোয়ালিটি টাইম দেওয়া, বাচ্চাকে সেই কোয়ালিটি টাইম দেওয়া, তার সঙ্গে টাইম স্পেন্ড করা। একটা সপ্তাহে 2 দিন 3 দিন আপনাকে টাইম যেভাবে হোক 2 দিন বার করে রাখতে হবে একটা স্পেসিফিক ডেটের মধ্যে, যে এই সময় আমি ওকে নিয়ে বেরোবো, পার্কে বেরোবো, ঘুরতে বেরোবো, অন্য বাচ্চাদের সঙ্গে অ্যাসোসিয়েশনস করানো। নেক্সট হচ্ছে 2.5 বছর ক্রস করলেই তাকে একটা প্লে স্কুলে দেওয়া, হ্যাঁ, নিয়ারেস্ট কোনো একটা, যেখানে অ্যাসোসিয়েশনস, এই যে ডেভেলপমেন্টস গুলো, স্টিমুলেশনস গুলো যাতে তাড়াতাড়ি হয়। এখন তো অনেক প্লে স্কুলেই 2-2.5 বছর থেকেই ওরা নিতে শুরু করছে। তো অনেকেই কি হয় না, এটা অনেকটা ডিলেট করে দেয়, 3 বছর 3.5 বছরে স্কুলে ভর্তি করা। হ্যাঁ, এইগুলোতেও কিন্তু স্টিমুলেশনস এর একটু কম হয়, অভাব হয়। কারণ এই প্লে স্কুলগুলো কি করে, যে টেকনিকে এগোয় বা যে স্টিমুলেশনস গুলো দেয়, সেগুলো কিন্তু বাচ্চার অল ওভার গ্রোথ বা সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট। তো সেটা একটা করা। নেক্সট হচ্ছে খাওয়া দাওয়া, নিজেরাও কম্প্রোমাইজ করতে হবে। নিজেরা, আপনি এখন যদি মনে করেন যে নিজেরা খেলেন বাচ্চার সামনে বিরিয়ানি আর এক্সপেক্ট করছেন যে বাচ্চা খাবে না, সেটা কিন্তু হবে না, সেটা পসিবল নয়। সো ইউ হ্যাভ টু কম্প্রোমাইজ অলসো। কম্প্রোমাইজ তো করতে হবে। একটা জায়গায়, ভালো জায়গা যদি ভালো আমাদের ফিউচার দেখতে হয়, তাহলে কিছু জায়গায় সবাইকেই কম্প্রোমাইজ করতে হয়, আমাদেরও করতে হবে। সব পুরো কম্প্রোমাইজ করার দরকার নেই, বাট কিছু জায়গা ডিসিপ্লিন ওয়েতে করতে হবে। এবং আমার বক্তব্য একটাই, যে একটা ডিসিপ্লিন ওয়েতে চলুন, মানে তাহলেই দেখবেন ব্যাপারটা অনেক সহজ হয়ে গেছে। মানে আপনার এই 24 ঘন্টা মানে অনেকটা টাইম, 24 ঘন্টার মধ্যে কোন টাইমে কি হচ্ছে, কখন অফিসে যাচ্ছেন, কখন আসছেন, সেগুলো একটা দেখবেন টাইম শিডিউল করে, ইফ ইউ স্টিক অন দ্য ওয়াল, তাহলেই দেখবেন প্রচুর টাইম বাচ্চার জন্য বেরিয়ে গেছে। তখন দেখবেন আপনার এই সমস্যাগুলোর সম্মুখীন আর হতে হচ্ছে না বাচ্চাকে। তার মানে একটি বাচ্চা প্রচন্ড দুষ্টুমি করছে, তাকে দেখানো হলো যে তুমি প্রচন্ড দুষ্টু বাচ্চা, সুতরাং সবার থেকে আলাদা করে থাকো, আলাদা থাকো। এবং কখনো আবার এটাও দেখা যায় যে প্রচন্ড পরিমাণে তার উপরে একটা মেন্টাল টর্চারিং চলে, মেন্টাল টর্চারিং অবশ্য বলবো। কখনো দেখা গেল যে বাবা কিংবা মা তাকে মারধর করলেন, আবার কখনো দেখা যায় যে সবার থেকে অ্যালুভ করে নিয়ে বললো যে না তুমি তোমার মতো থাকো, তোমার জগৎটাই পুরো আলাদা। আসলে কিন্তু তার সাইকোলজিতে কোথাও কোথাও এফেক্ট করছে বিষয়টা, সে ব্যাপারে অনেক সতর্কতা প্রয়োজন। যেভাবে ডক্টর বললেন, আশা করি আপনাদের কাছে বিষয়গুলো ভীষণভাবে ক্লিয়ার, যে কিভাবে আদতে চলা উচিত, আদতে গাইড করা উচিত। মানে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করছে যেহেতু বাবা মা এবং এন্টায়ার ফ্যামিলি মেম্বার্স যারা আছে প্রত্যেকের। তো ডক্টর, সাধারণত কোন এজে আমরা দেখতে পাই? জেনারেলি এডিএইচডি বা এই সমস্যাগুলো আফটার 3 ইয়ার্স বেশি বোঝা যায়। হ্যাঁ, জেনারেলি আমরা এই যে বললাম, আমরা যে অ্যাসেসমেন্ট একটা করি, যেটা থেকে বোঝা যায় যে ওয়েদার দ্যাট ইজ এ মাইল্ড, মডারেট না সিভিয়ার, জেনারেলি 3 বছরের পর ইউজুয়ালি বোঝা যায়। তবে ফ্রম দ্য ভেরি ইনিশিয়াল ফেজ, এখন যেরকম ভাবে এখন কিছু গাইডলাইন্সেও বলছে 2 বছরের পর থেকে আপনারা সতর্ক হন। যদি দেখতে পাচ্ছেন এই 3টে ক্রাইটেরিয়া ম্যাচ করছে, বাচ্চা অ্যাটেন্টিভ নয়, বাচ্চা প্রচন্ড ইম্পালসিভ, হঠাৎ করে ঝাঁপিয়ে পড়লো, নিজের কোনো কনসিকুয়েন্সেস দেখছে না, হ্যাঁ, দুম করে প্রচন্ড অ্যাক্টিভ, কোনো সিটিং হ্যাবিট নেই, এক জায়গায় বসা, এটার থেকে বাঁচার আরেকটা খুব ইম্পর্টেন্ট যেটা মা বাবাকে আমি টিপস দিতে চাই, সেটা হচ্ছে স্ক্রিন টাইম। মোবাইল টিভি বন্ধ, এটা একটা চূড়ান্ত মহামারীর আকার ধারণ করেছে আজকালকার দিনে। এবং মোবাইল টিভি যারা বেশি দেখে তাদের ক্ষেত্রে এডিএইচডি হওয়ার হাই পসিবিলিটিস। সো স্ক্রিন টাইম বন্ধ করতে হবে। স্ক্রিন টাইম ইউজুয়ালি, যদি আমি নর্মাল রুল বলি, 2 বছরের নিচে নো স্ক্রিন টাইম, উচিত নয় দেওয়া। কিন্তু প্র্যাকটিক্যালি যদি বলি, আজকালকার দিনে প্রচুর স্ট্রাগল করতে হয়, বিশেষ করে খাওয়া দাওয়ার সময় বাচ্চাদের অনেক সময় একটা স্ক্রিন টাইম করতে হয়, অনেক সময় ঝামেলা হয়। সেই জন্য মোর দ্যান হাফ অ্যান আওয়ার, মানে হাফ অ্যান আওয়ার টু 1 আওয়ার, নট মোর দ্যান দ্যাট, এটাকেই আপনাকে ভেঙে ভেঙে স্ক্রিন টাইমে আপনাকে কনফার্ম করতে হবে। কিন্তু এটা চলতে পারে না, মানে এরকম নয় যে, অনেক বাচ্চাই আমি দেখেছি এবং অনেক হিস্ট্রি দেখেছি, অনেক মা বাবাই বলে যে স্যার এই তো 24 ঘন্টার মধ্যে মনে হয় 7-8 ঘন্টায় টিভি দেখছে বা টিভি মোবাইল দেখছে, কার্টুন দেখছে। হ্যাঁ, সো এটা কিন্তু করা যাবে না। এটা যদি করেন তাহলে মানে নো নিড অফ মানে গিভিং এনি ট্রিটমেন্ট, মানে ট্রিটমেন্ট করেও আমরা এই বাচ্চাকে ওই ভালো জায়গা বা নর্মাল জায়গায় নিয়ে আসতে পারবো না। মানে স্ক্রিন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, মানে নেগেটিভ রোল, মানে হ্যাভ এ নেগেটিভ, বিগ নেগেটিভ রোল ইন দিস কনটেক্সট। সো স্ক্রিন টাইম যেভাবে ও বন্ধ করতে হবে, ওকে অন্যভাবে এনগেজ করান, অন্য বাচ্চাদের সঙ্গে মিলিয়ে দিন। যে সময় ও স্ক্রিন করছে সেই সময় কিছু পেটস কিনে দিন, দরকার হলে পেটস, হ্যাঁ, বাড়িতে কুকুর বিড়াল, যার সঙ্গে ও মানে বেসিক্যালি ওকে ইন্টারাকশন ফেজে রাখতে হবে। কি হয় বলুন তো, বাচ্চারা না এখন নতুন, তো লাইফে নতুন, মানে আমরা যেমন অনেক কিছু দেখে নিয়েছি, ওরা না খুব কিছু ইনভেন্ট করতে চায়, এটা দেখতে চায়, ওটা দেখতে চায়, এটা নিয়ে প্রশ্ন, ওটা নিয়ে প্রশ্ন। সেটা একদম ঠিক বাচ্চার জন্য। আপনারা, আমি জানি অনেক মা বাবা অনেক সময় অতিষ্ঠ হয়ে যায় যে এত প্রশ্ন কিসের তোদের, হ্যাঁ, এত কিছু জানার কি, ওরা তো করবেই, কারণ আমরাও এক সময় করেছি। আর এখনকার দিনে
বাচ্চারা এত বেশি অ্যাডভান্সড, তাদের তো আরো প্রশ্ন থাকবেই। আমাদের যদি 5টা প্রশ্ন থাকতো, তাদের 500টা প্রশ্ন থাকবে। কিন্তু সেই প্রশ্নগুলো ঠিকঠাকভাবে যথাযথ উত্তর দেওয়ার মতো ক্রাইটেরিয়া আপনাকে তৈরি করে রাখতে হবে। আপনাকে অন্য এনগেজমেন্টে যেতে হবে, নট দ্য স্ক্রিন ছাড়া কি সময় কাটানোর সময় নেই? আপনি পেটস কিনে দিন, আপনি অন্য বাচ্চাদের সঙ্গে মিক্স করুন, ওই সময় প্লে স্কুলে পাঠিয়ে দিন, ওই সময় ওকে পার্কে নিয়ে চলে যান, ওই সময় বাড়িতে কোনো একটা অন্য বাচ্চাকে ব্যবস্থা করুন আনার, যাতে বাচ্চার সঙ্গে যে সোসাইটিতে আপনি আছেন সেইভাবে যাতে এনগেজ করতে পারেন। সো আই থিঙ্ক দিস আর দ্য থিংস হোয়াট এভার ইউ ক্যান ডু ইনস্টেড অফ স্ক্রিন। ইনফ্যাক্ট আজকের সময় দাঁড়িয়ে তো দেখা যায় যে প্রত্যেকটি বাচ্চা, বাবা মার একটাই কমপ্লেন কি রয়েছে না, যখন ততক্ষণ না ফোন হাতে যাচ্ছে বাচ্চা খাবে না, একদম বাচ্চা ঘুমোবে না, ঘুমোতে যাওয়ার আগেও তার ফোন দেখা যায়, নানা রকম গেমস খেলবে, এবং বাচ্চারা দেখা যায় একটু বড় যারা তাদের থেকে অনেক বেশি জানে ফাংশনগুলো সম্পর্কে, কন্টিনিউ ফোন নিয়ে ঘাটছেন। এবং অনেক বাবা মা দেখা যাচ্ছে নিজেরাও ফোন এনগেজ, চাইছে বাচ্চারাও এনগেজ থাক, তাদের একটু ডিস্টার্ব কম হোক। কাজ থেকে এলেন বাবা মা প্রচন্ড ক্লান্ত, তারাও ভাবছেন যে হ্যাঁ বাচ্চা যদি ফোন নিয়ে শান্ত থাকে, কিছুক্ষণ ফোন নিয়ে সে খেলুক, শান্ত থাকুক, এবং তারপর যখন ওই বাচ্চাটি একটি ডিজিজের শিকার হচ্ছে, এমনই একটি ডিজিজের শিকার হচ্ছে যেটা নিয়ে আমাদের আলোচনা চলছে লম্বা পর্ব ধরে, তো তখন কি হবে? তারাই চিন্তিত হবেন, তারাই সাফার করবেন, কারণ সবাই আমরা চাই যে বাচ্চা সুস্থ থাক, ভালো থাক, সুন্দর জীবন পাক। তাহলে সেইটা যদি চাইতে হয় তাহলে অবশ্যই গাইডলাইন ফলো করতে হবে। আজকে থেকে স্ক্রিন বাচ্চাদেরকে ওইভাবে দেখানো পুরোপুরি বন্ধ করা খুব দরকার। কত বয়স পর্যন্ত টেন্ডেন্সি বেশি থাকে? আফটার 3 ইয়ার্স স্টার্ট হলো, সাধারণত কোন বয়স পর্যন্ত বেশি দেখতে পাই এবং কোন এজের পরে সাধারণত প্রবলেম থেকে বেরিয়ে আসে? ইন বিটুইন 3 to 6 ইয়ার্স, 3 থেকে 6 বছরের মধ্যে ম্যাক্সিমাম হাই চান্স এটা হওয়ার। যদি দেখা যায় তার মধ্যে ওই ফেজটাই হলো না, ইউজুয়ালি হওয়ার চান্স খুব একটা থাকে না। আচ্ছা, ফিউচারে আর কোনো প্রবলেম হবে না? ইউজুয়ালি হওয়া উচিত নয়। অনেকের ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি থাকে, এই যেটা বললাম এতক্ষণ, আমাদের পারিপার্শ্বিকেই এমন লোক ঘুরে বেড়াচ্ছে অনেকে যাদের হয়তো এডিএইচডি আছে, কিন্তু সেই সময় আমরা জানতাম না বলে জেনেটিক ফ্যাক্টর কাজ করে। যদি ফ্যামিলি হিস্ট্রি কিছু থাকে এডিএইচডির, মা হয়তো এডিএইচডি আছে বা বাবার হয়তো ছিল হাইপার অ্যাক্টিভিটি, মা দেখবেন হিস্ট্রি নিলে বাবা হঠাৎ করে রেগে যান, কোনো কারণ নেই, হঠাৎ করে মনে হয় যেন এমন একটা এক্সপ্রেশন দিচ্ছেন যেটা নর্মাল নয়, মনে হচ্ছে এতটা অ্যাগ্রেসিভ না হলেও চলতো। সেক্ষেত্রে অনেক সময় কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে সেই এফেক্টটা পড়ে। এবং আবারও যেটা বলছি, বাড়ির পরিবেশ, বাড়ির সিচুয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ইন ফ্রন্ট অফ ইউর কিডস, বাচ্চাদের সামনে এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট করবেন না যেটার এফেক্ট বাচ্চার উপর পড়তে পারে মানসিকভাবে। হ্যাঁ, কারণ সেগুলোও কিন্তু এইগুলোর দিকে নিয়ে যায়, বাচ্চাদের বিহেভিয়ারাল চেঞ্জেস, কমিউনিকেশন ডিলে, স্পিচ ডিলে, এগুলোর দিকে কিন্তু নিয়ে যায়। সো অল ওভার একটাই বলবো, পেরেন্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটাও আমরা করাই, আমার টিম আছে, আমরা করাই সেটা। হ্যাঁ, যে কিভাবে ভালো মা বাবা, মানে আর সবাই ভালো মা বাবা মানেই তারা বাচ্চার সবসময় ভালো চান, কিন্তু আমরা কি হয় না, মেডিকেলি তো আমরা সবাই সবকিছু তো জানি না এক্স্যাক্টলি যে এই জায়গাটা করলে বাচ্চার এই জায়গাটা ক্ষতি হতে পারে, আমরা অজান্তেই করি, সেটা আমরা জেনে কেউ করি না, ইন্টেনশনালি করি না। কিন্তু এই আনইনটেনশনাল জিনিসটা থেকে কিভাবে আমরা রাইট ওয়েতে যেতে পারি যাতে পেরেন্টিংটা আরো ভালো হয়, হ্যাঁ, তো সেই জিনিসটা আমরা গাইড করব, ডেফিনেটলি আমরা গাইড করতে পারি। আজকে ভীষণ একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করি, আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন ডক্টর সুমন্ত ভট্টাচার্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা খুব ভালো বিষয় তুলে ধরার জন্য। ধন্যবাদ জানাবো ওপারে যারা রয়েছেন আপনাদেরকেও। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনাদেরকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য রয়েছে আপনাদের সঙ্গে সবসময় সুস্থ এবং সুন্দর জীবনের সাথী হয়ে ডক্টর প্লাস। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে ডক্টর প্লাস, এখানে চলে আসতেই পারেন, যা কিছু সমস্যার সমাধান পেয়ে যাবেন আপনি এখানে। আজকের মতো আসি, নমস্কার। নমস্কার।